আসসালামু আলাইকুম। আমি ইমরান বিন আজাদ সিয়াম। 2020-21 সেশন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এবং আমি আজওয়াদ ইসলাম নিশাদ 2020-21 সেশন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। থেরাপ জাভাফেস্ট 2025 আমরা টিমের নাম হচ্ছে টিম অ্যাপোস্ট্রফি এস। আমাদের প্রজেক্ট হইতেছে ইভালিয়া। সো হোয়াট ইজ ইভালিয়া? ইভালিয়া হইতেছে বেসিক্যালি একটা হায়ারিং সলিউশন, যেটা মূলত আমাদের যেই রিক্রুটমেন্ট প্রসেস, বাংলাদেশের যে গতানুগতিক রিক্রুটমেন্ট প্রসেস, ওই প্রসেসের যে অনেকগুলো ধাপ এবং অনেকগুলো কমপ্লেক্সিটি আছে, এই জিনিসটাকে সেটা খুব সহজে মিনিমাইজ করে নিয়ে আসবে অ্যান্ড একটা অটোমেটেড সলিউশন। আমাদের কি যে কয়েকটা ফিচার আছে, আমরা যদি ওগুলাকে কয়েকটা মেইন স্ট্রাকচারে ভাগ করি, তাহলে একটা হইতেছে ইন্টেলিজেন্ট রেজুমে অ্যানালাইসিস, একটা হইতেছে এআই পাওয়ার্ড ইন্টারভিউ, একটা হচ্ছে স্মার্ট ম্যাচিং। এখানে ইন্টেলিজেন্ট রেজুমে অ্যানালাইসিস বলতে আমরা যেটা মিন করতেছি সেটা হচ্ছে গতানুগতিক ক্ষেত্রে যেটা হয়, একটা জবে যখন আমরা অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে অসংখ্য অ্যাপ্লিকেশন একসাথে পড়ে, অ্যান্ড ওই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে রেজিউমেগুলো থাকে এগুলো শর্ট লিস্টিংয়ের ক্ষেত্রে বা ওইখান থেকে গুণগত মানের ক্যান্ডিডেট বাছাই করে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রচুর সময় এবং শ্রম ব্যয় হয়। ওই সময় এবং শ্রম যাতে সহজ করা যায় সেজন্য আমরা খুব দ্রুত অটোমেশনের থ্রুতে, এআই এর থ্রুতে আমরা এই রেজুমেটাকে সহজে অ্যানালাইসিস করে আমরা শর্টলিস্ট করার ব্যবস্থা করছি। অ্যান্ড আমাদের আরেকটা যেটা হচ্ছে এআই পাওয়ার ইন্টারভিউ, যেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য কি ফিচার, সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে ইন্টারভিউ সিস্টেমগুলো আছে, এই ইন্টারভিউ সিস্টেমগুলোতে আমাদের একজন পার্সনের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। কেননা এবং আমাদের বর্তমানে যে অটোমেশন করার আমরা যে চেষ্টাটা করছি, এই অটোমেশনের মধ্যে আমাদের এই পুরো ইন্টারভিউ প্রসেসটা একটা এআই হ্যান্ডেল করবে। আমাদের যে 3 নাম্বার ফিচারটা আছে সেটা হচ্ছে স্মার্ট ম্যাচিং। এটা হইতেছে বেসিক্যালি আমাদের যে রেজুমে অ্যানালাইসিস আমরা প্রথমে যে স্টেপটা ফলো করছি, ওই স্টেপের ইউজ করে আমরা কিছু স্মার্টলি জবের সাথে রেজুমের যে ম্যাচিংগুলো, এই ম্যাচিংগুলো করতে পারবো। আমরা এখন আমাদের অ্যাপের ডেমনস্ট্রেশনে যাচ্ছি। তো আমাদের অ্যাপে প্রধানত দুটি রোল আছে, একটি হচ্ছে ক্যান্ডিডেট আর একটি হচ্ছে রিক্রুটার। মূল ওয়ার্কফ্লো বুঝতে গেলে আসলে আমাদের এই দুটি রোলের ইন্টারাকশন বুঝতে হবে। তো আমরা আসলে প্রধানত আমি রিক্রুটার হিসেবে জয়েন করব এবং আমার টিমমেট ইমরান সে আসলে ক্যান্ডিডেট হিসেবে জয়েন করবো। তো আমি এখন রিক্রুটার হিসেবে সাইন ইন করে নিচ্ছি। এখন ক্রিয়েট করার সময় আমাকে আমার রোল সিলেক্ট করতে হবে। রিক্রুটার সিলেক্ট করে নিচ্ছি। ওটিপি ভেরিফিকেশনের পর আমরা রিক্রুটারের জন্য একটি অর্গানাইজেশন ক্রিয়েশনের ফর্ম দিয়ে রেখে রাখছি। এটা চাইলে সে এখনই ক্রিয়েট করতে পারবে অথবা পরবর্তীতে সে প্রোফাইল থেকে ক্রিয়েট করতে পারবে। তো আমরা আপাতত এই অর্গানাইজেশন একটা ক্রিয়েট করে নিব, কারণ তার জব ক্রিয়েশন অথবা ফার্দার কাজের জন্য তার একটা অর্গানাইজেশন অবশ্যই লাগবে। আমাদের অর্গানাইজেশন ক্রিয়েশনের পর এবং ওটিপি ভেরিফিকেশনের পর আমরা সাইন ইন করে নিব। এটা হচ্ছে একটা রিক্রুটারের ওয়ার্ক স্পেস। এখানে সে একটা জব ক্রিয়েট করতে পারবে, তার জবগুলো দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের সেই অর্গানাইজেশন, সেটা আমরা ক্রিয়েট করেছি। আমরা এখন রিক্রুটারের প্রোফাইলটা একটু ঘুরে আসবো। এখানে সে তার বেসিক ইনফরমেশনগুলো আপডেট করতে পারবে, তার নতুন কোনো অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারবে, তার আগের অর্গানাইজেশনগুলো আপডেট করতে পারবে। এটা বেসিক্যালি একটি ওয়ান টু মেনি রিলেশনশিপ। একজন রিক্রুটার একাধিক অর্গানাইজেশন থাকতে পারবে এবং তার আন্ডারে জব ক্রিয়েশন এবং জব ম্যানেজমেন্টগুলো করতে পারবে।
আমরা এখন একটা জব ক্রিয়েট করে নেব। জব ক্রিয়েশনের সেগমেন্টটায় আমরা আসলে এটি দুটি পার্টে বিভক্ত করা আছে। একটি হচ্ছে তার জব ক্রিয়েশন ফর্ম, আরেকটা হচ্ছে জব প্রিভিউ। তো যে একটা রিক্রুটার সে তার জব ক্রিয়েট করার সময় পাশাপাশি তার জবের প্রিভিউটা দেখতে হবে। এখানে প্রথমে তাকে তার জবের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তার জবের যে রিকোয়ারমেন্টস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড স্কিলগুলো অন্তত একটি করে দিয়ে দিতে হবে। তা নাহলে সে তার জবটা আসলে ক্রিয়েট করতে পারবে না। আমরা বেসিক্যালি জবের ডেসক্রিপশন এবং হচ্ছে তার এই রিকোয়ারমেন্টস স্কিল থেকেই আমরা ক্যান্ডিডেট শর্টলিস্ট করে নিয়ে আসি। ডিউরিং জব ক্রিয়েশন এখানে সে একটি সেকশন দেখতে পারবে যেখানে আসলে সে তার এআই ইন্টারভিউ কোশ্চেন জেনারেট করে নিতে পারবে। এটা বেসিক্যালি একটা রিক্রুটার যদি তার জবের জন্য ইন্টারভিউ সিলেক্ট করে রাখে তাহলে তাকে অবশ্যই তার ইন্টারভিউ কোশ্চেনগুলো আগে থেকে তার রেফারেন্স অ্যান্সার সহ দিয়ে দিতে হবে। তো আমরা একটি সেকশন এভাবে রাখছি যে একটা এআই দিয়ে আমরা কিছু ওই জবের ডেসক্রিপশনের বেসিসে কিছু জেনারেল কোশ্চেন্স আমরা জেনারেট করে নিচ্ছি এবং সে সাথে তার কোশ্চেনগুলো প্রিভিউ করতে পারবে এবং কোশ্চেনগুলো সিলেক্ট করতে পারবে। এছাড়াও সে তার ম্যানুয়ালি সে তার নিজের কোশ্চেন থাকলে সেগুলো ম্যানুয়ালি অ্যাড করতে পারবে। একজন চাকরি প্রত্যাশী হিসেবে আমি সাইন আপ করে নেই। সাইন আপের জন্য আমি একটি টেম্পোরারি মেইল ব্যবহার করেছি। ওটিপি প্রদান করার পর আমি চাইলে এইখান থেকে আমার সিভি বা রেজুমেটা আপলোড করতে পারবো, অথবা আমি আপাতত এটা স্কিপ করতে পারবো। সাইন আপ শেষে আমি আমার আইডিতে লগ ইন করে নেই। লগ ইন শেষে আমরা আমাদের এই ল্যান্ডিং পেজটাতে ল্যান্ড করব। এটা হচ্ছে মূলত আমার ক্যান্ডিডেটের ওয়ার্ক স্পেস। এখানে আমি বামে দেখতে পাচ্ছি যে জব, কোর্সেস এবং ইন্টারভিউ নামে তিনটা সেকশন আছে। জব সেকশনটা মূলত আমার যে অন্যান্য কোম্পানিগুলো থেকে যে জবগুলো পোস্ট করা হয় ওই জবগুলো এখানে দেখা যাবে। আমি যে কোনো জবে অ্যাপ্লাই করার চেষ্টা করি। জবে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আমাকে আগে প্রোফাইল বিল্ড করতে হবে, অ্যান্ড প্রোফাইল বিল্ড করা বলতে আমরা বোঝাই আমাদের সিভিটা আপলোড করতে হবে। আমার সিভিটি সফলভাবে আপলোড হয়েছে। এখন আমি যদি চাই তাহলে এই সিভির যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো দিয়ে আমি আমার প্রোফাইলটি এআই থ্রুতে বিল্ড করতে পারবো, এবং আমি এখানে এই বাটনে ক্লিক করতে পারলে আমি আমার আপলোড হওয়া সিভিটা যে কোনো সময় প্রিভিউ করতে পারবো। আমার সিভিটি পার্সড হয়ে আমার সিভির যে ইনফরমেশনগুলো আছে ওগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এই ইনফরমেশনগুলো আমার ওই সিভি থেকে এক্সট্রাক্ট করা হয়েছে, এবং এটা বর্তমানে একটা প্রিভিউ যেখানে আমি চাইলে একটা প্রুফ রিড করতে পারবো যে আমার যে সিভিটা ছিল সেটা কি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা।
অ্যান্ড আমি যদি অ্যাড করি তাহলে এই ইনফরমেশনগুলো পার্মানেন্টলি আমার প্রোফাইলে যুক্ত হয়ে যাবে এবং আমার প্রোফাইলটি কমপ্লিট হবে। খেয়াল করবেন আমার ডান পাশে যে জবের সাজেস্টেড করার সেকশনটা আছে এটা বর্তমানে অ্যাভেলেবেল না, অ্যান্ড সাজেস্টেড কোর্সটা অ্যাভেলেবেল না। এটা কারণ হচ্ছে আমার রেজুমেটা আমি আপলোড করি নাই বা আমার প্রোফাইলটা বিল্ডেড না। এবং আমাদের যে জবের যে সাজেশনের সেক্টরটা, এই পার্টটা মূলত আমার এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা ভেক্টরাইজ করে ওই প্রোফাইলের থ্রুতে সিমান্টিক সার্চিং এর মাধ্যমে এই জব সার্চিং এর যে সাজেশনটা ওইটা আসে। অ্যান্ড সিমিলারলি কোর্সের যে সার্চিংটা এটাও আমার রেজুমের যে কি ফ্যাক্টরগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এইগুলা থ্রুতে এই সার্চিংটা হয় এবং আমাকে ওইটার থ্রুতে সবচেয়ে পার্সোনালাইজড একদম একটা সাজেশন দিবে। আমি যদি রিফ্রেশ দেই তাহলে আমি দেখতে পাবো যে আমার এই দুইটা সেকশন খুব সুন্দর চলে আসবে। যেহেতু আমি আমার প্রোফাইলটা সম্পূর্ণ করেছি, সুতরাং আমার এখন সাজেস্টেড জবের এই যে সেকশনটাতে এখানে আমার প্রোফাইলের সাথে রেলেভেন্ট যে জবগুলো আছে ওইগুলো সাজেশনগুলো আমার চলে আসছে। অ্যান্ড সৌন্দর্যের সুবিধার্থে আমি আমার প্রোফাইলে ছবিগুলো আপলোড করে নেই। আমি আমার প্রোফাইলটা সম্পূর্ণ করেছি। এখন জবে অ্যাপ্লাই করার জন্য আমি ওয়ার্ক স্পেসে চলে যাই অ্যান্ড আমাদের এখানে যে এক্সপ্লোর সেকশন আছে এখান থেকে আমি যে বর্তমানে রেগুলার যে জবগুলো পোস্ট হচ্ছে ওইখান থেকে একটা জবে অ্যাপ্লাই করি। আমি এইখানে ক্লিক করে আমার জবের ডিটেলসগুলো দেখতে পাবো। জবের ব্যাপারে আমি কি কি ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি এখান থেকে পড়তে পারবো এবং আমি যদি চাই তাহলে এই লোগোর উপর ক্লিক করলে আমি যে কোম্পানির জবটি পোস্ট করছে ওই কোম্পানির ডিটেলসগুলো আমি দেখতে পারবো। জব ক্রিয়েশনের পর আমরা যখন আমাদের ওয়ার্ক স্পেসে আসবো এবং আমাদের অর্গানাইজেশন আন্ডারে যে মাই জবস আছে সেখানে আসবো, তো আমাদের আসলে আমার ক্রিয়েটেড জবটা দেখতে পারবো। একটি নোটিফিকেশন আসছিল যে নিউ জব অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড। এখানে গেলে আমরা আসলে আমাদের নোটিফিকেশনগুলো দেখতে পারবো যে কিছুক্ষণ আগেই একটি জব অ্যাপ্লিকেশন এসেছে আমাদের এই নতুন জবটাতে। আর এটা হচ্ছে আমাদের ওই জবের কনসোলটা। তো জবের কনসোলে বাম দিকে জবের প্রিভিউটা দেওয়া আছে সুন্দর করে, এবং ডান দিকে এই জবের অ্যাপ্লিকেশনসগুলোর স্টেট দেওয়া আছে। তো অ্যাপ্লিকেশন স্টেটগুলো এখানে তিন রকমের। একটি হচ্ছে অ্যাপ্লিকেন্টস, যেটা আসলে পেন্ডিং স্টেট, একটি শর্ট লিস্ট এবং একটি ফাইনালিস্ট। তো আমাদের আসলে রিক্রুটমেন্ট ওয়ার্ক ফ্লোটা এখানে দেওয়া আছে কোথায় কীভাবে কাজ করতে হবে। তো আমরা যদি এখন অ্যাপ্লিকেন্টসে যাই, তো আমরা আসলে আমাদের যে জবের রিসেন্ট অ্যাপ্লিকেন্টসগুলো আছে যারা আসলে পেন্ডিং স্টেটে তাদের আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা আসলে চাইলে ম্যানুয়ালি সবাইকেই সিলেক্ট করে শর্টলিস্ট করতে পারবো, অথবা আমাদের সিঙ্গেল শর্টলিস্ট করতে পারবো। এখানে তাহলে আমরা তারপর প্রোফাইলটা কীভাবে ভিউ করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে বাম দিকে তার বেসিক ইনফরমেশনগুলো এবং ডান দিকে তার রেজুমের ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমরা চাইলে তার রেজুমেটা ভিউ করতে পারবো এবং এখান থেকে রেজুমেটা ডাউনলোড করে নিতে পারবো। এবং ডান দিকে যে উপরে হ্যামবার্গার আইকনটা আছে এখানে ক্লিক করলে আমরা এই অ্যাপ্লিকেন্টসের জবের স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেওয়া আছে। অ্যাপ্লিকেশন কম্প্যাটিবিলিটি রিভিউ হচ্ছে একটা জবের ডিটেলসের সাথে একটা অ্যাপ্লিকেন্টসের কতটুকু মিল এবং অমিল রয়েছে। অর্থাৎ একজন অ্যাপ্লিকেন্টস কতটুকু সুইটেবল এই জবের রেসপেক্টে সেটা আমরা এই কম্প্যাটিবিলিটি রিভিউ থেকে বুঝতে পারি। এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেন্টসকে আমরা শর্টলিস্ট করতে পারবো। তো শর্টলিস্ট করার দুটি ওয়ে আছে, একটা হচ্ছে ম্যানুয়াল শর্টলিস্ট, একটা এআই থ্রুটা শর্টলিস্ট। আমরা যদি এআই থ্রু শর্টলিস্ট করতে চাই তাহলে আমরা এখানে ম্যানুয়ালে যাব এবং দেখতে পারবো যেখানে আমাদের এই জবে টোটাল 7জন অ্যাপ্লিকেন্টস কারেন্টলি অ্যাপ্লাই করেছে। আমরা যদি চাই এখান থেকে আমরা একটি সার্টেন নাম্বার নিয়ে 1 to 7 এর মধ্যেই নাম্বারটা হতে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছি যে আমরা আসলে 5জন ক্যান্ডিডেট পেয়েছি এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে শো ডিটেলস বলতে একটা বাটন আছে। আমরা যদি সেখানে ক্লিক করি তাহলে এই অ্যাপ্লিকেন্টসের যে স্কিলস, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট এবং এডুকেশন, এই 4টি ক্যাটাগরি ওয়াইজ তার জব কেমন ফিট করতেছে সেটা আসলে একটা স্কোর দেওয়া হয়। এবং ডান দিকে যে সেকশনটা আছে এখানে তার ওভারঅল একটি স্কোর দেওয়া হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা গুড ফিট
জবের জন্য তাদেরকে সবার উপরে রাখা হয়, এবং যারা তুলনামূলকভাবে ব্যাড ফিট তাদেরকে একটু নিচে রাখা হয়। আমরা যদি চাই দেখতে পারবো যে এখানে ইরফান হুদা তার টোটাল স্কোর হচ্ছে 11%, অ্যান্ড এখানে আজওয়াদ আবরার তার টোটাল স্কোর হচ্ছে 46%, অ্যান্ড ইমরান মির আজাদ তার টোটাল স্কোর হচ্ছে 35%। তো এভাবে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে যারা আসলে অ্যাকচুয়ালি গুড ফিট তাদেরকে সবার উপর রাখা হচ্ছে, এবং আমরা চাইলে এই পুরা যে লিস্টটা আছে এটা আমরা একদম অ্যাকসেপ্ট করে শর্ট লিস্ট করে ফেলতে পারি এখান থেকে। তো তারা আসলে এখান থেকে শর্ট লিস্ট হয়েছে, আমরা এখানকে তার অ্যাপ্লিকেশনে তাদের আর পাবো না খুঁজে, আমরা শর্ট লিস্টে গেলে তাদের দেখতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে আমরা যে শর্ট লিস্ট করে ফেলছি কিছুক্ষণ আগে 5 জনকে, তারা আসলে এখানে শর্ট লিস্ট হয়ে আছে। তাদের প্রোফাইল ভিউ করার অপশন আছে এবং রিজেক্ট করে দেওয়ার অপশন আছে, মানে এখান থেকে আমরা তাদের রিজেক্ট করে ফেলতে পারবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেন্টসে রিজেক্ট রিমাইনিং বলে একটা বাটন দেওয়া আছে। এটা করলে হবে কি, যারা আসলে আমরা শর্টেস্ট করিনি তাদেরকে আমরা এখান থেকে ডিরেক্ট রিজেক্ট করে ফেলতে পারবো। রিজেক্ট করে দিলে তাদের কাছে একটি মেইল যাবে, মেইলের থ্রুতে তাদের বলা হবে আসলে কেন তাদেরকে রিজেক্ট করা হয়েছে, এবং তাদের যে আহ, এই জবের এক্সপেক্টে কী কী প্রয়োজনীয়তা ছিল সেগুলো আসলে তাদেরকে একটু সুন্দর করে একটা ফিডব্যাক দেওয়া হবে। যেহেতু আমরা এই জবটাতে ইন্টারভিউ কোশ্চেন অ্যাড করেছি এবং এই ক্যান্ডিডেটগুলোকে আমরা শর্টলিস্ট করে এখানে নিয়ে এসেছি, প্রত্যেকটি ক্যান্ডিডেটসে একটি করে ইন্টারভিউ লিঙ্ক চলে গেছে। যখন তারা ইন্টারভিউটি সম্পন্ন করবে তখন তাদের ইন্টারভিউ স্কোরটা আমাদের কাছে চলে আসবে এবং আমরা সেটা রিভিউ করতে পারবো। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে একটি ইন্টারভিউ শিডিউল হয়ে আছে। যেহেতু আমি মানসিকভাবে প্রস্তুত আছি, আমি এখনই ইন্টারভিউটাতে যুক্ত হতে চাই। তবে এখানে আমার ইন্টারভিউ দেওয়ার যে শিডিউলটা, এই শিডিউলটা পুরোপুরি ফ্লেক্সিবল, এবং চাইলে আমি আমার ডেডলাইনের মধ্যে যে কোনো সময়, আমি যে কোনো মুহূর্তে আমার সময় মতো আমি ইন্টারভিউটা দিতে পারবো। আমাদের ইন্টারভিউটা সম্পূর্ণভাবে এআই এর মাধ্যমে নেওয়া হবে, যে কারণে আমাদের তথ্য এবং আদার্স যে বিষয়গুলো আমরা কালেক্ট করব, ক্যান্ডিডেটের ফেশিয়াল ডেটা এবং আদার্স যে ইনফরমেশন ডেটাগুলো, এগুলোর জন্য আমাদের একটা কনসেন্ট প্রয়োজন হবে। সো ওই কনসেন্টের জন্য আমরা ফর্মটা ক্রিয়েট করছি, যেখানে আমরা ডিটেইলসে আমরা কোন কোন তথ্যগুলো আমরা সংগ্রহ করছি এবং কেন সংগ্রহ করছি তার বিস্তারিতভাবে লেখা আছে। একজন ক্যান্ডিডেট এই কনসেন্ট ফর্মে যদি সম্মতি দেন, শুধুমাত্র তখনই সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে ইন্টিগ্রিটি স্কোর, যেটা আমরা একাধিকবার মেনশন করছি এর আগে, এই ইন্টিগ্রিটি স্কোরটা কিভাবে গণনা করা হবে এবং সেটাতে ভালো পারফর্ম করার জন্য কোন কোন বিষয়গুলোতে লক্ষ্য রাখা উচিত, সেই নির্দেশিকাটা আমরা এখানে দিয়ে রেখেছি, করে একজন ইন্টারভিউ শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারে। আচ্ছা, আমরা যে বামে নিচে যে বাটনটা দেখছি, এটা হচ্ছে আমাদের কনফিডেন্স স্কোর, এন্ড এটাই মূলত, সরি, ইন্টিগ্রিটি স্কোর, এটাই হাই মূলত ইমরান বোঝায় যে বিন আমাদের আজাদ, সততা কেমন প্রকাশ আছ? করে যে আমরা কি তুমি কি পরিমাণ স্কোর ইন্টারভিউটির জন্য করতেছি। প্রস্তুত? জি, আমি প্রস্তুত। দারুণ! ব্যাকএন্ড ডেভেলপার সাক্ষাৎকারে আপনাকে স্বাগতম। আসুন কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, আপনি কিভাবে ক্রিয়েটরদের সঙ্গে সম্পর্ক গড়াবেন এবং তাদের কার্যকরভাবে সংযুক্ত করবেন? ক্রিয়েটরদের সাথে সম্পর্ক গড়ার জন্য আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করব এবং তাদেরকে নিয়মিত ফিডব্যাক প্রদান করব। চমৎকার! নিয়মিত যোগাযোগ এবং ফিডব্যাক ক্রিয়েটরদের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। 1. ঠিক আছে। ভিডিও নির্মাণের জন্য কোন সফটওয়্যার সরঞ্জামগুলি আপনার অভিজ্ঞতা আছে? আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট এবং এই জাতীয় কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করার অভিজ্ঞতা আছে। চমৎকার! আপনি বেশ শক্তিশালী টুলস নিয়ে কাজ করেছেন। এটা দারুণ ব্যাপার। ঠিক আছে, পরবর্তীতে একটি প্রচারণায় অসুবিধার সম্মুখীন হলে আপনি কিভাবে তা সমাধান করবেন? আমি সমস্যা বিশ্লেষণ করি, সমস্যার সম্ভাব্য সমাধানগুলো চিহ্নিত করি এবং ধাপে ধাপে তা নিয়ে এগিয়ে যাই। এবং আমার পরিচিত কেউ যদি এই জাতীয় সমস্যা পূর্বে সম্মুখীন হয়, সেক্ষেত্রে আমি তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করি। দারুণ উত্তর!
সমস্যা সমাধানে কাঠামোগত ও সহযোগিতামূলক পদ্ধতি খুব কার্যকর। ঠিক আছে, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রিয়েটরদের দক্ষতা যাচাই করার প্রক্রিয়া কি? ক্রিয়েটরদের দক্ষতা যাচাই করার জন্য আমরা পূর্ববর্তী কাজগুলো লক্ষ্য করতে পারি। একজন ক্রিয়েটর সাধারণত অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে তার কাজগুলোকে আরো সাজিয়ে গুছিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা তার আগের কাজগুলো যদি বিশ্লেষণ করি তাহলে তার পরবর্তী কাজগুলো আমরা বুঝতে পারবো। মনে হচ্ছে উত্তরটা, চাইলে আমি একটু ইঙ্গিত দিতে পারি। উদাহরণস্বরূপ, বাহ, ব্যক্তিগত প্রজেক্ট ও পূর্ববর্তী কাজ বিশ্লেষণ করে সত্যি ক্রিয়েটরদের দক্ষতা বোঝায়। জি জি জি, আমি ওইটাই ছোটখাটো বলছি যে detail। আমরা ব্যক্তিগত কাজগুলো তার পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো দেখতে পারি। ঠিক তাই, আগের কাজ বিশ্লেষণ, পোর্টফোলিও দেখা এবং কখনো প্র্যাকটিক্যাল টাস্ক দিয়ে যাচাই করাও খুব কার্যকর পদ্ধতি। চমৎকার চিন্তা। এখন একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার তাত্ত্বিক ভিডিওগুলি ব্র্যান্ডের চিত্রকে ভালোভাবে উপস্থাপন করছে? আমি ব্র্যান্ডের তৈরি যে গাইডলাইন এবং তাদের যে টার্গেট অডিয়েন্স তাদের সাথে সম্পর্কিত তথ্যগুলো জোগাড় করব এবং তাদের পূর্ববর্তী যে ক্যাম্পেইনগুলো যারা পরিচালনা করছে ওই ক্যাম্পেইনগুলোর উপর ভিত্তি করে আমি তাদের পরবর্তী ভিডিওগুলো এডিট করব। ওয়েল, সেটা একদম ঠিক পথে। ব্র্যান্ড গাইডলাইন ও টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানা সত্যিই জরুরি। দারুণ। ব্র্যান্ড গাইডলাইন ও টার্গেট অডিয়েন্স বিবেচনায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, একদম পেশাদারি উত্তরের মতো। দারুণ ছিল। আপনি কিছু কঠিন প্রশ্ন ভালোভাবে পরিচালনা করেছেন। আপনার দক্ষতা আরও তীক্ষ্ণ করে চলুন। আড্ডার জন্য ধন্যবাদ। আশা করি আপনি প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন। এখন আমরা দেখতে পাইতেছি যেহেতু আমার ইন্টারভিউর প্রশ্নগুলো শেষ হয়ে গেছে, আমার টোটাল ইন্টারভিউতে 5টা প্রশ্ন ছিল এবং সবগুলো প্রশ্ন কমপ্লিট হয়েছে। সো আমাদের ওই ইন্টারভিউটা এখন শেষ হয়ে গেছে। আমার এখানে যে ইন্টারভিউ যে ইভালুয়েশনটা সেটা এখন বর্তমানে ব্যাক এন্ডে চলতেছে। তো আমি দেখতে পাইতেছি আমার এইখানে টোটাল ওভারঅল যে স্কোরটা আছে এটা হচ্ছে 60%। অ্যান্ড এই 60% স্কোরটা কিভাবে কাউন্ট করা হয়েছে ওটাতে আমি পরে আসবো। আগে আমি দেখি যে আমার ইউআইটাতে কি দেখা যাইতেছে। আমার একটা সামারি দেখা যাইতেছে যেটা হচ্ছে মূলত আমাদের যে কনভারসেশনটা হয়েছিল ওই কনভারসেশনের উপর বেস করে একটা সামারি। অ্যান্ড এই সামারিটা পিওরলি যে ইনসাইট গুলো ওগুলোকে তুলে ধরে। যেমন হিজ রেসপন্সেস হাইলাইটেড কি স্ট্রেংথস ইন মেনটেনিং রিলেশনশিপ উইথ ক্রিয়েটর্স, অর্থাৎ আমি যে কথা বলার সময় বলছিলাম যে আমি রিলেশনশিপগুলো কেমনে মেনটেন করব ওই বিষয়গুলো সেখানে আছে। তারপর আমি যেসব এই যে প্রিমিয়ার প্রো অ্যান্ড ফাইনাল কাট সহ যেই সফটওয়্যারগুলোর কথা মেনশন করছিলাম ওই বিষয়গুলো এখানে আছে। অ্যান্ড আরও কিছু অংশ যেগুলো আমার ওখানে ছিল সেগুলো এখানে আছে। অ্যান্ড বামে আমাদের 4টা স্কোর আছে টোটাল। একটা হচ্ছে কন্ট্যাক্ট স্কোর, কমিউনিকেশন স্কোর, ইন্টেগ্রিটি অ্যান্ড হইতেছে রেসপন্সিভনেস। এখন এই 4টা অ্যাকচুয়ালি কি আমি একটু এক্সপ্লেন করি। কন্টেন্ট স্কোরটা হইতেছে আমার কোশ্চেনের সাথে অ্যান্সারের যে আমার সামঞ্জস্যটা ওইটার স্কোরটা। কমিউনিকেশন স্কোরটা হইতেছে আমার যেই কথা বলার সময় আমি কি পরিমাণ গ্যাপ দিতেছি, কি কত স্ট্রংলি কথা বলতেছি, কিভাবে কথা বুঝাইতেছি, ন্যাচারাল হিউম্যান যেই ট্রেটসগুলো ওইগুলোর সাথে সেটা কতটুকু মিলতেছে তার উপর ভিত্তি করে স্কোরটা। অ্যান্ড এই যে ইন্টেগ্রিটি স্কোরটা এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাই মেজার করে যে আমার পার্টিসিপেন্ট কি অ্যাকচুয়ালি চিটিং করছে নাকি না। আমি যদি খেয়াল করি আমার এই স্কোরটা 0.58, অর্থাৎ আমার 58%-এর মতো মার্ক আপনি আমাকে দিতে পারবেন, কথাটা এরকম। আর আমার ইন্টারভিউর সময় নিচে একটা অংশ ছিল যেখানে এই জিনিসটা হাইলাইট করা ছিল, অর্থাৎ আমার চোখের যে মুভমেন্ট, আমার ফেশিয়াল যে এক্সপ্রেশন, আমার কথা বলার যে সিচুয়েশন, এই বিষয়গুলোর উপর বেস করে আমার ইন্টিগ্রিটি এই জিনিসটা ক্যালকুলেট করা হয়। আর রেসপন্সিভনেসের যে বিষয়টা এইটা হইতেছে মূলত আমার রেসপন্সিভনেসটা কিরকম, অর্থাৎ আমি কথাবার্তা বলার সময় কতটা গ্যাপ নিচ্ছিলাম, কোশ্চেন একটা প্রশ্ন করার পরে আমি কি লম্বা বিরতি দিচ্ছিলাম কিনা। এমনও হতে পারে যে আমি কোশ্চেন করার পরে অনেকক্ষণ চুপ ছিলাম, আমি উত্তর দেখে পরবর্তীতে অ্যান্সার করছি। এই বিষয়গুলো আমি রেসপন্সিভনেসের মাধ্যমে মেজার করতে পারি। আচ্ছা, আর এখানে ডান পাশের নিচে আমি আমার যে ট্রান্সক্রিপ্টটা ছিল কথাবার্তা সেটা আমি এখানে দেখতে পাইতেছি। এটা মূলত তখন লাইভ চ্যাটে আমার ডান পাশে ছিল, এখন আমার এটা এখানে আছে, ওইটাই আমার জমা আছে।
অ্যান্ড আমি পার কোশ্চেন ডিটেলস যদি দেখতে চাই তাহলে আমার প্রতিটা কোশ্চেনের যে সামারি, এই যে কন্টেন্ট স্কোর, যে আমি উপরে অ্যাগ্রিগেট কন্টেন্ট স্কোরটা দেখছি, ওইটা এখানে ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের জন্য আছে। কমিউনিকেশন স্কোর অ্যান্ড ফিলার রেট, এই বিষয়গুলো আমার এখানে আছে। আচ্ছা, সিমিলারলি আমার এই অ্যান্সারের সাথে আমার কতটা সামঞ্জস্য ছিল কোশ্চেনের সাথে অ্যান্সারটা, এভাবে আমি প্রতিটা দেখতে পারবো চাইলে। আমরা প্রিভিয়াসলি 7 জন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করেছিলাম। তো 7 জন ক্যান্ডিডেটের মধ্যে ইমরান বিন আজাদ, সে একটি ইন্টারভিউ সম্পন্ন করেছে। যেই মাত্র সে তার ইন্টারভিউ সম্পন্ন করেছে, তার ইন্টারভিউ ইভ্যালুয়েশন এবং ট্রান্সক্রিপ্ট সবকিছু আমাদের কাছে চলে এসেছে। তো আমরা চাইলে সেটা দেখতে পারি। এখানে দেখা যাচ্ছে যে তার ইন্টারভিউ ইভ্যালুয়েশন এবং সামারি সবকিছু সুন্দর করে দেওয়া আছে, যেগুলো আমার পার্টনার প্রিভিয়াসলি ভালো করে এক্সপ্লেন করছে। তো আমি এটা নিয়ে আর ফার্দার কোনো কথা বলতে পারছি না। আহ, এখন আমরা যে ক্যান্ডিডেটগুলো আছে, তো এখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালি সকলকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা তাদের ইন্টারভিউ পারফরমেন্স সবকিছু দেখে আমরা ফাইনালাইজ করে ফেলতে পারি। তো আমরা এখান থেকে ইমরানকে ফাইনালাইজ করতেছি, কারণ সে অনেক সুন্দর একটি ইন্টারভিউ সম্পন্ন করছে অলরেডি। তো তাকে আমরা আসলে ফাইনালাইজ করে ফেলছি। এখন যারা রিমাইনিং ক্যান্ডিডেট আছে, তাদেরকে আমরা চাইলে অপেক্ষা করতে পারি তাদের ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত, অথবা আমরা তাদেরকে ডিরেক্ট এখান থেকে রিজেক্ট করে দিতে পারি। এবং রিজেক্ট করার সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে, সো আমরা এখন রিমেইনিং সকল ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে আমরা ইমরানকে ফাইনালাইজ করে ফেলছি। এখন কোম্পানিগুলো তাদের নীতিমালা অনুযায়ী ফাইনালিস্টের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আমাদের একটি কি ফিচার হচ্ছে, আমরা সরাসরি জব ডেসক্রিপশন দিয়েই কোনো ধরনের জব পোস্ট ইভালিয়া জব ডেসক্রিপশন বেসে ক্যান্ডিডেট শর্টলিস্ট করে এনে দেয়। আমরা জাস্ট এখানে আমার যে জবের রিকোয়ারমেন্ট বা ছোট্ট ডেসক্রিপশন লিখে দিতে পারি। সাপোজ আমি একটা ডেসক্রিপশন লিখে দিলাম। তো আমি এখানে জাস্ট সার্চ করলেই ইভালিয়া আন্ডার টু হুড সে জবের ডেসক্রিপশন অনুযায়ী ক্যান্ডিডেটের স্কিল, এক্সপিরিয়েন্স, তার যে সিভি অ্যানালাইসিস করে তাকে শর্টলিস্ট করে নিয়ে আসতেছে। তো আমরা এখানে দেখতেছি যে ইভালে আসলে অনেকগুলো ক্যান্ডিডেটকে আমাদের জন্য শর্টলিস্ট করে নিয়ে আসছে অ্যাকর্ডিং টু আওয়ার জব ডেসক্রিপশন। আমরা চাইলে এখানে তাদেরকে ডিটেলস দিতে পারবো, তাদের ম্যাচিং দিতে পারবো। আমাদের সিস্টেমটার যে ওভারঅল আর্কিটেকচার, এটা একটা 3 লেয়ার্ড মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। আমাদের প্রতিটা ফিচারের জন্য আমরা একটা করে সার্ভিস আলাদাভাবে রান করতেছি। অ্যান্ড ইন টোটাল আমাদের 4 এবং 5টা সার্ভিস রান হইতেছে, অ্যান্ড একটা র্যাবিট এমকিউ ডকার ইমেজ রান হইতেছে। সো আমাদের যখন রেজুমে সার্ভিস, যে রেজুমের যে পার্টগুলো, এই বিষয়গুলো আমরা রেজুমে সার্ভিসে হ্যান্ডেল করি। অ্যান্ড জব রিলেটেড বিষয়গুলো জব সার্ভিসে, ইন্টারভিউ বিষয়গুলো ইন্টারভিউতে, অ্যান্ড নোটিফিকেশনের জন্য আমরা আলাদা ডেডিকেটেড সার্ভার রাখছি। এটা শুধুমাত্র কাজ হইতেছে আমাদের ফিডব্যাক সিস্টেম ম্যানেজমেন্ট করা অ্যান্ড আমাদের রিয়েল টাইম যে নোটিফিকেশন আছে, এই রিয়েল টাইম নোটিফিকেশনটা ডেলিভার করা। আমাদের এই 3 লেয়ার আর্কিটেকচারের শুরুটা হয় ক্লায়েন্ট থেকে, যেখানে আমরা নেক্সট জেএস ইউজ করছি। নেক্সট জেএস এর মাধ্যমে আমাদের যে প্রথম রিকোয়েস্টগুলো আছে, এগুলো আমাদের রিসিভড হয় আমাদের মিডল লেয়ারে, অর্থাৎ আমাদের স্প্রিং বুট দিয়ে তৈরি করা অথ গেটওয়েতে। এন্ড এই গেটওয়েতে আমাদের টোটাল 5টা মডিউল আছে। 5টা মডিউলের মধ্যে প্রতিটা রেজিউমে, জব, নোটিফিকেশন এন্ড কোর্স নামে যে মডিউলগুলো আছে, এই মডিউলগুলো মূলত তাদের নামের সাথে রেসপেক্টিভে যেই বিহেভিয়ারগুলো আছে ওইটা করে। অর্থাৎ রেজিউমে মডিউল যেটা আমাদের, সেটা রেজুমে সার্ভারের সাথে যে যোগাযোগগুলো আছে সেগুলো ক্লায়েন্টদেরকে করিয়ে দেয়। অ্যান্ড সিমিলারলি জব মডিউল জব সার্ভিসের সাথে, নোটিফিকেশন মডিউল নোটিফিকেশন ফেচিং অ্যান্ড অল নোটিফিকেশনগুলো রিড করা, এই জাতীয় যে আপডেটগুলো আছে এগুলো করে। অ্যান্ড এখানে আমাদের ফার্স্ট লেয়ার যেটা আমাদের অথ সার্ভারে, সেটা হচ্ছে জেডাব্লিউ2 উপর বেস করে অথেন্টিকেশন। আমাদের ইচ এন্ড এভরি রিকোয়েস্ট আমাদের এই জেডাব্লিউ2 লেয়ারটাকে ক্রস করতে হয়। অ্যান্ড যদি আমাদের জেডাব্লিউ2 টোকেনটা ভ্যালিড হয়, শুধুমাত্র তখনই আমাদের রিকোয়েস্টগুলো এই সার্ভারটা দিয়ে পাস হয়। আচ্ছা, টেকনোলজি হিসেবে আমরা রেজুমে সার্ভিসে ভেক্টর ডাটাবেসের জন্য কিউড্রেন্ট ইউজ করছি। কিউড্রেন্ট হচ্ছে একটা ওপেন সোর্স ভেক্টর ডেটাবেস।
আর ফাইল সার্ভিসের জন্য আমরা ক্লাউডিনারি ইউজ করছি। এখানে আমরা মূলত রেজুমের যে পিডিএফ গুলো এগুলো জমা রাখতেছি। আর আমাদের যে জব সার্ভিস আছে এখানে মূলত এখানেও আমরা কিউড্রেন্ট ইউজ করছি। মূলত কিউড্রেন্টে আমরা জবের যে ডিসক্রিপশন সহ আদার যে ডিটেলস গুলো আছে এগুলো আমরা ভেক্টর আকার রাখতেছি। এন্ড সব সার্ভারে আমরা মঙ্গোডিবি কে মেইন ডেটাবেস ইউজ করছি। আমাদের যে ইচ এন্ড এভরি সার্ভিস গুলো আছে এগুলো প্রত্যেকটাই টাইপস্ক্রিপ্ট এবং এক্সপ্রেস জেএস দিয়ে তৈরি করা। এবং এখানে আমাদের ইন্টারভিউ সার্ভিসে যে রিয়েল টাইম ফেস অ্যানালাইসিস ওই পার্টটা আমাদের পাইথন দিয়ে করা। আচ্ছা, আমাদের একটা ডকার ইমেজ রান হইতেছে RabbitMQ। এই ইমেজটা মূলত আমাদের যে মেসেজ ব্রোকার হিসেবে কাজ করে। এবং এই যে আমাদের রেজুমে সার্ভিস, জব সার্ভিস এবং ইন্টারভিউ সার্ভিস, এইগুলা যখনই কোনো ইভেন্ট অকার করে ওই ইভেন্টের জন্য একটা নোটিফিকেশন ক্রিয়েট করে এন্ড এটা ছাড়া সে এই মেসেজ ব্রোকারের কাছে পাঠিয়ে দেয়। এন্ড এই মেসেজ ব্রোকার যখন আমাদের নোটিফিকেশন সার্ভিসেস কানেক্টেড হয় তখন তাকে এটা ফরওয়ার্ড করে। এক্ষেত্রে আমরা প্রোডিউসার কনজিউমার যে ডাইনামিক্সটা আছে এবং অর্থাৎ যেটা আমাদের মূলত অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস শিডিউলিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় ওই জিনিসটা আমরা ব্যবহার করছি। আর আমাদের যখন ক্লায়েন্ট কানেক্টেড হয় তখন ক্লায়েন্ট অ্যাক্টিভ হয় তখন সে মূলত রিয়েল টাইমে আমাদের একটা সকেটের মাধ্যমে আমাদের নোটিফিকেশন যুক্ত থাকে এবং এই নোটিফিকেশন সার্ভার থেকে ওই তার নোটিফিকেশনগুলো রিয়েল টাইমে তার ক্লায়েন্টে পপ আপ করে। এন্ড এই সকেটের জন্য আমরা socket.io লাইব্রেরিটা ব্যবহার করছি। আমাদের প্রথম ফিচারটা হচ্ছে রেজুমে অ্যানালাইসিস। আমাদের একজন ক্যান্ডিডেট যখন রেজুমে আপলোড করে তখন তার আপলোডেড রেজুমেটা সবার আগে এক্সট্রাকশন হয়। প্রথম ফেজে এই এক্সট্রাকশনটা হয় পিডিএফ এক্সট্রাক্টর নামে একটা পিডিএফ পার্সার লাইব্রেরি দিয়ে। এন্ড এই এক্সট্রাকশনটা কিন্তু কখনো স্ট্রাকচারড হয় না, এটা একটা চাঙ্ক অফ টেক্সট হয়। এই টেক্সটটা আমরা এআই এর থ্রুতে পার্সিং করি। পার্সিং করার থ্রুতে আমরা এটাকে একটা জেসন ফরম্যাটে নিয়ে আসি এবং আমরা এই পুরো যেই টেক্সটটা ছিল এই টেক্সটটাকে আমরা তার এক্সপেরিয়েন্স, এডুকেশন, প্রজেক্ট এবং স্কিল এই টোটাল 4টা সেগমেন্টে ভাগ করি। এন্ড তার এই পুরো টেক্সট থেকে আমরা তার ইন্ডাস্ট্রিটা, তার যে রিলেভেন্ট ইন্ডাস্ট্রি সেটা আমরা বের করি। এই যে টেক্সটটা আমরা পার্স করছি এই টেক্সটের নেক্সট স্টেপটা হইতেছে আমাদের ভেক্টরাইজেশন। ভেক্টরাইজেশনের ক্ষেত্রে আমরা এই যে টেক্সটটা আমরা ব্যবহার করি আমরা ওপেন এআই এর যেই টেক্সট এমবেডিং মডেল আছে ওই মডেলটা থ্রুতে আমরা এটাকে ভেক্টরাইজ করি। এন্ড ভেক্টরাইজ করার পরে এই ভেক্টরগুলো আমরা কিউব্রেন্ট ডেটাবেসে জমা রাখি। আচ্ছা, আমরা খেয়াল করি আমাদের যে ভেক্টর ডাটাবেস যখন আমরা রেজুমেটা জমা রাখতেছি তখন আমরা ইন টোটাল 6টা ইন্ডাস্ট্রি অনুযায়ী ভাগ করতেছি। এন্ড প্রতিটা ইন্ডাস্ট্রি হচ্ছে স্টেম এন্ড টেকনিক্যাল, বিজনেস, ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, ক্রিয়েটিভ, মিডিয়া এন্ড এডুকেশন, স্কিল ট্রেডস, লেবার এন্ড আদার্স। এই যে 6টা সেপারেশন আমরা করতেছি এগুলো হইতেছে মূলত লজিক্যাল সেপারেশন। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি ফিজিক্যালি সবগুলা ডেটা একটা সিঙ্গেল টেবলেই জমা হইতেছে, কিন্তু আমরা মেটা ডেটা, ইন্ডাস্ট্রি নামে একটা মেটা ডেটা আছে, এই মেটা ডেটার থ্রুতে আমরা এই জিনিসটা সেপারেট করতেছি। এই লজিক্যাল সেপারেশনের দুইটা সুবিধা আছে। এক নাম্বার সুবিধা হচ্ছে আমরা যখন সার্চিংটা করব তখন এটা আমাদেরকে আরো অ্যাকুরেট অ্যান্সার দিবে। কারণ হচ্ছে আমাদের ক্রিয়েটিভ, মিডিয়া, কমিউনিকেশন কিংবা আমাদের যে আদার্স যে সেক্টরগুলো আছে ওই সেক্টরের একটা সিভিও আমার সার্চে অ্যাপিয়ার করতে পারে। হয়তো সে অনেক নিচে অ্যাপিয়ার করবে কিন্তু সে অ্যাপিয়ার করতে পারে যদি আমার ক্যান্ডিডেট সংখ্যা কম হয়। সো কিন্তু যদি আমি লজিক্যালি সেপারেশনটা বজায় রাখি সেক্ষেত্রে আমার যেই সেগমেন্ট বা ইন্ডাস্ট্রিতে সে বিলং করে শুধুমাত্র ওই সেগমেন্টের সার্চে তার রেজুমেটা আপডেট সামনে আসবে। ওকে, আমরা নেক্সট একটা জিনিস খেয়াল করি যে আমরা এই যখন রেজুমেটা জমা রাখতেছি তখন কিন্তু আমরা আরো একটা সেপারেশন করতেছি। সেটা হইতেছে আমাদের যে রেজুমের টোটাল টেক্সটটা ছিল ওই টেক্সটটাকে আমরা 4টা ভাগে ভাগ করার কথা বলছিলাম। একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিলস এন্ড প্রজেক্ট। এই 4টা সেকশনকে আমরা সিমিলারলি লজিক্যালি সেপারেট করতেছি মেটাডেটার থ্রুতে। এই সেকশন ওয়াইজ ডিফারেন্ট করার সুবিধাটা কোন জায়গায়? খুবই সিম্পল। আমার সুবিধাটা হইতেছে আমি যেহেতু আমার ডিফারেন্ট টাইপস অফ সিচুয়েশনে ডিফারেন্ট টাইপস অফ রিকোয়ারমেন্ট থাকে একজন ক্লায়েন্টের, তো ওই অনুযায়ী আমার সার্চটাকে আমি অপটিমাইজ করতে পারবো। ধরুন আমার একটা সার্চে আপনি চাইতেছেন যে আমার এডুকেশন যার খুব ভালো জায়গা থেকে হইতে হবে এমন কোনো কথা নাই, তার ভালো এক্সপিরিয়েন্স থাকলেই চলবে। সেক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্সের ওয়েটটাকে বৃদ্ধি করার মাধ্যমে আমার এই সার্চটাকে অপটিমাইজ করতে পারবো।
আর যেহেতু এটা ফিজিক্যালি সেপারেটেড না, সো আমি চাইলে আবার যখন প্রয়োজন গ্লোবালিও সার্চ করতে পারবো। আমাদের নেক্সট ফিচারটা হচ্ছে শর্ট লিস্টিং। শর্ট লিস্টিং জিনিসটা যখন আমরা ফ্রন্ট এন্ডে করছি, খুব সহজে একটা বাটন ক্লিক করছি এন্ড তারপর 4-5 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের পুরোপুরি ম্যাচড একটা শর্ট লিস্ট পেয়ে গেছি। বাট বিহাইন্ড দ্য সিন আমার অনেকগুলো কনকারেন্ট প্রসেস আমার এই জিনিসটাকে পসিবল করছে। আমরা যখন শর্ট লিস্ট করতে ইনিশিয়েশন করি তখন আমাদের ওই যে জবটা থেকে আমরা শর্ট লিস্ট করতেছি তার ডেসক্রিপশন, তার ক্যাটাগরি, তার রেসপন্সিবিলিটিস এন্ড আদার্স যে ডিটেলসগুলো ওই জবের ব্যাপারে আছে, এই সবগুলো আমরা ফেচ করি। তারপর এই জবের যে ডিটেলস এটাগুলো বেস করে আমাদের একটা সেগমেন্ট করা হয়। এই সেগমেন্টটা হয় আমাদের টোটাল 4টা সেক্টরে: রিকোয়ার্ড স্কিলস, রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, রিকোয়ার্ড প্রজেক্টস এন্ড রেলেভেন্ট এডুকেশন বা ডিগ্রি। এবং এই প্রতিটা সেগমেন্টে আমরা আলাদা করার পরে ওই টেক্সটগুলোকে আমরা ভেক্টরাইজ করি। এই ভেক্টরাইজেশনের ক্ষেত্রে আমরা ওই সেম মডেল এবং সেম ডাইমেনশনালিটি ইউজ করি। এই প্রতিটা ভেক্টরকে আমরা আলাদাভাবে এই যে রেজুমের যে সময় আমরা ভাগ করছিলাম প্রতিটা সেগমেন্টকে, যেটা আমি আরেকবার দেখাই। এই যে রেজুমেকে আমরা সেপারেট করছিলাম লজিক্যালি, এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিলস এবং প্রজেক্ট। এই প্রতিটা সেগমেন্টের মধ্যে আমার একটা করে আলাদাভাবে সার্চিং হয় এন্ড প্রতিটা সার্চ আমার কে সংখ্যক, একটু খেয়াল করবেন এখানে আমার টেবলটা হইতেছে রেজুমে, সেগমেন্ট হইতেছে স্কিল এবং আমি এখানে সেগমেন্টটা এক্সপেরিয়েন্স, এখানে প্রজেক্ট এন্ড প্রত্যেকবারে আমি কে সংখ্যক ক্যান্ডিডেট জেনারেট করতেছি। সাপোজ আমার একটা এই যেই রিক্রুটার আছে তার ডিমান্ড হচ্ছে 10 জন ব্যক্তিকে সে শর্ট লিস্ট করতে চায়, সেক্ষেত্রে আমার কে হবে 10 এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমার 10 জন 10 জন 10 জন 10 জন করে ক্যান্ডিডেট জেনারেট হবে। এখন মজার বিষয় হচ্ছে এই 10 জন তো সেম নাও হইতে পারে, তাহলে নেক্সট যে ফেজটা আসতে আমাকে এই সবগুলোকে অ্যাগ্রিগেট করতে হবে। তাহলে সেই 5 নাম্বার ফেজে আমরা এই সবগুলো স্কোরকে অ্যাগ্রিগেট করে আমরা ক্যান্ডিডেট ওয়াইজ সর্ট করি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম এবং তার যে স্কিলের সাথে তার ম্যাচিংটা স্কোরটা কত আসছে, এক্সপিরিয়েন্সে ম্যাচিং স্কোরটা কত আসছে, এগুলো আমরা দেখতে পারি। এইভাবে আমাদের টোটাল যে ক্যান্ডিডেট লিস্টটা চলে আসে। অনেক সময় হয় কি এক্ষেত্রে আমাদের ইন টোটাল যে অ্যাগ্রিগেট রেজাল্টটা আসছে এটা 10-এর বেশি হয়, হতেও পারে সর্বোচ্চ এটা 40। কারণ হচ্ছে আমার যেহেতু 4টা সেগমেন্ট, এমনও হতে পারে এইখানে যে 10 জন আসছে এখানে 10 জন ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট, সেক্ষেত্রে আমার হাইয়েস্ট 40 হবে আর লোয়েস্ট হবে 10। এই ক্ষেত্রে আমরা দুইটা অপশন রাখতেছি, হয় আমরা চাইলে এটাকে প্রুন করে আমরা 10-এর মধ্যে লিমিট করে দিতে পারতাম, বাট আমরা চিন্তা করছি যেহেতু আমার কোনো একটা সেগমেন্টে হতে পারে সে প্রেফারেন্স থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওইভাবে পুরোটাই দেখাইতেছি আপাতত। নেক্সট যে বিষয়টা আমরা একটু খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের শর্ট লিস্টিং ভার্সেস গ্লোবাল সার্চ। আমাদের যে দুইটা ফিচার আছে, একটা হচ্ছে গ্লোবাল সার্চ, একটা শর্ট লিস্টিং, এই দুইটা ফিচারের ব্যাকবোন বা সেন্ট্রাল যে মেকানিজম সেটা হচ্ছে এইটা। বোথ ক্ষেত্রে আমার সিমিলার ওয়েতে আগায়, বাট ডিফারেন্স হইতেছে আমি যখন এখানে সার্চিং করতেছি সেক্ষেত্রে আমি এই স্কোপটা আমার অনলি জাস্ট যারা অ্যাপ্লাই করছে ওই অ্যাপ্লিক্যান্টসদের মধ্যে লিমিটেড থাকতেছে। গ্লোবালি আমার যারা অ্যাপ্লিকেশন করে নাই তাদের মধ্যে আমি সার্চটা করতেছি না। বাট যখন আমি গ্লোবাল সার্চ করতেছি তখন আমার এই যে সার্চিংটা আমি একেবারে এ টু জেড অল দ্য রেজুমেস দ্যাট আর অ্যাভেলেবল ইন দ্যাট ইন্ডাস্ট্রি বা তাদের মধ্যে সার্চ করতেছি। সো আমার এই ক্ষেত্রে আমি আমার মোর এফিশিয়েন্ট ক্যান্ডিডেট পাওয়ার সম্ভাবনা আছে, ইভেন যদি সে অ্যাপ্লাই না করে তাও। আমাদের পরবর্তী ফিচার হইতেছে এজেন্ট বেসড ইন্টারভিউ। আমাদের যে এজেন্টিক ইন্টারভিউটা আমরা ফ্রন্ট এন্ডে পারসিউ করি, ওই ইন্টারভিউ প্রসিডিউরটা শুরু হয় যখন ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠায় ব্যাক এন্ডে। এই ব্যাক এন্ডের রিকোয়েস্টটা আমাদের সার্ভারের ইন্টারভিউ সার্ভিসে যায় এবং সেখানে সে চেক করে যে এই ইন্টারভিউটাকে আসলে শিডিউল কিনা। যদি সেই রিকোয়েস্টটা ভ্যালিড হয় তাহলে সেই ইন্টারভিউটা সহ তার পুরো অবজেক্টটা সে থেকে ব্যাক পাঠায় এবং ওই অবজেক্টের উপর বেস করে আমাদের ক্লায়েন্ট আমাদের যে ইন্টারভিউ এজেন্ট, যেটা হচ্ছে মূলত থার্ড পার্টি অ্যাপ বাপির সাথে যুক্ত হয়। এই ক্ষেত্রে আমরা আমাদের এপিআই কি থ্রুতে সেটা যুক্ত করি। এই যুক্ত হওয়ার পরবর্তী প্রসেসটা সম্পূর্ণভাবে বাপি কন্ট্রোল করে এবং বাপির সাথে যখন ইন্টারভিউটা কমপ্লিট হয়, অডিও পার্টটা বাপি কন্ট্রোল করে এন্ড সেই ইন্টারভিউটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে সেই ট্রান্সক্রিপ্টটা সে আমার ইন্টারভিউ সার্ভিসে ব্যাক পাঠায়। এই ট্রান্সক্রিপ্টটা যখন আমার ইন্টারভিউ সার্ভিসে আসে তখন আমার একটা লম্বা প্রসিডিউর শুরু হয়, যেটা হইতেছে আমার ইভালুয়েশনের প্রসিডিউরটা। এই প্রসিডিউরটা শুরু হয় আমার ট্রান্সক্রিপ্টের যে টার্ন থেকে। ট্রান্সক্রিপ্টের টার্নটা হচ্ছে এরকম যে একবার অ্যাসিস্ট্যান্ট একবার ইউজার, এই একটা সিঙ্গেল পেয়ার নিয়ে আমার একটা টার্ন হয়। আপনি
খেয়াল করেন যে এখানে আমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর কথা এবং এখানে যে আমার ইউজারের কথা, অ্যাসিস্ট্যান্টের কথা এবং যে ইউজারের কথা, এই দুটো কোশ্চেন অ্যান্সার মিলে আমার একটা সিঙ্গেল টার্ন বা টার্ন 1, আমার দ্বিতীয় পার্টটা হচ্ছে টার্ন 2 এন্ড লাস্ট ওয়ানটা হচ্ছে টার্ন 3। সো এই টার্নগুলো অনেক সময় এমন হয় যে একটা সিঙ্গেল কোশ্চেন উত্তর দিতে গিয়ে একাধিক টার্ন ব্যবহার হচ্ছে, এবং অনেক সময় এখানে অনেক আননেসেসারি শব্দ থাকে, যেমন খেয়াল করবেন আমার টার্ন 1-এ আচ্ছা মানে এই জাতীয় শব্দগুলো আছে। সো আমাদের প্রয়োজন হইতেছে এই যে ট্রান্সক্রিপ্টের একাধিক টার্ন থেকে আমার একটা সিঙ্গেল প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তরটা বের করে নিয়ে আসা এবং এই যে অপ্রয়োজনীয় শব্দগুলো আছে এইগুলো বাদ দিয়ে ফেলা। এই কাজটা আমরা করি আমাদের নেক্সট পেজে, যেখানে আমরা ম্যাপিং করি। আমরা এই ট্রান্সক্রিপ্টগুলো থেকে ম্যাপ করে আমাদের যে কোশ্চেনের অ্যান্সারগুলো ছিল ওই অ্যান্সারগুলো বের করে নিয়ে আসি। খেয়াল করে দেখবেন যে আমার এখানে প্রথম যে লেখাটা আছে, আমি প্রথমে স্ক্যান চালাই আর লগ দেখি, গুরুতরগুলো আগে প্যাচ করি তারপর টেস্ট চালাই। এই কথাটা আমার এখানে চলে আসছে ক্লিয়ারলি এন্ড স্ট্রংলি যে আমি প্রথমে স্ক্যান চালাই আর লগ দেখি, গুরুতরগুলো আগে প্যাচ করি তারপর আবার টেস্ট চালাই। এরপরে আমাদের নেক্সট স্টেপ হইতেছে আমাদের ইভালুয়েশনটা। ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা দুইটা স্কোর এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কন্টেন্ট স্কোর যেটা আমরা ফ্রন্ট এন্ডও ফোকাস করে দেখাইছিলাম, আরেকটা হচ্ছে আমাদের সিমিলারিটি। এই সিমিলারিটি স্কোরটা কাউন্ট হয় আমার ক্যান্ডিডেটের অ্যান্সার এবং রেফারেন্সের যে অ্যান্সার, এই দুটো অ্যান্সারের মধ্যে কি পরিমাণ সিমিলারিটি আছে, এবং এটা হচ্ছে সিমান্টিক সিমিলারিটি। এক্ষেত্রে আমরা একটা থার্ড পার্টি অ্যাপ ইপিআই ইউজ করছি, যেখানে আমরা মূলত দুইটা বাক্যের মধ্যে সিমান্টিক সিমিলারিটি চেক করতে পারি, এন্ড বোথ কেসেস এটা ভেক্টরাইজেশন করা হয় এন্ড দেন ভেক্টরাইজেশন করার পরে সিমান্টিক ম্যাচিং হয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কন্টেন্ট স্কোর। এই জিনিসটা হচ্ছে আমাদের প্রশ্নের সাপেক্ষে আমাদের ক্যান্ডিডেটের উত্তরটা কতটা যথাযথ সেই মাপ। এই পরিমাপটা আমরা এলএলএম এর থ্রুতে করি, এন্ড এখানে আমাদের কোনো ভেক্টরাইজেশন হয় না, এন্ড এটা সিমান্টিক ম্যাচিং না, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাচিং, ডিরেক্ট এলএলএম এর থ্রুতে করা ম্যাচিং। আচ্ছা, এই যে আমাদের পার কোশ্চেন আমাদের অ্যান্সার গুলো আমরা বা সিমিলারিটি এবং আমরা মার্কিং গুলো করতে পারছি, আমাদের পরবর্তী ধাপ হইতেছে এই যে ওভারঅল যে কোশ্চেনের অ্যান্সার এবং সব আদার্স যে আমাদের মেট্রিক্স গুলো আছে যেগুলো আমরা ভিডিও অ্যানালাইসিস থেকে পাইছি, এন্ড যে আমরা ইন্টিগ্রিটি স্কোর যেটা আমরা কয়েকবার মেনশন করছি এর আগে, এই বিষয়গুলোকে একত্র করে একটা অ্যাগ্রিগেটেড স্কোর যেটা আমরা টোটাল স্কোর হিসেবে দেখাইতে পারবো। এই জিনিসটা হচ্ছে আমার এখানে ওভারঅল স্কোর 0.613, বা যেটা পার্সেন্টেজে কনভার্ট করলে হয় 61.3%। এই বিষয়গুলো আমার এই যে কন্টেন্ট অ্যাগ্রিগেট, এটা হচ্ছে আমার সকল কন্টেন্ট স্কোরগুলোর সমষ্টি, একটা সামেশন এভারেজ, এন্ড ইন্টিগ্রিটি অ্যাগ্রিগেট, কমিউনিকেশন অ্যাগ্রিগেট এন্ড রেসপন্সিভ অ্যাগ্রিগেট। এই চারটা টপিক, এই চারটা বিষয় আমার ফ্রন্ট এন্ডে আমার ইভালুয়েশনে আমরা দেখাইছি। নেক্সট আমাদের আসতেছে ভিডিও প্রসেসিং পাইপলাইন। ভিডিও প্রসেসিং পাইপলাইনে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হইতেছে আমাদের মিডিয়া পাইপের যে লাইব্রেরি ফেস মেশ, আমরা ওইটা ব্যবহার করছি। আমাদের ইন্টারভিউ চলাকালীন সময়ে আমাদের ইন্টারভিউয়ার যে অডিও পার্টটা, এটা ভাপির সাথে কানেক্টেড হয়ে ভাপির যে ভয়েস এজেন্ট ওইটার সাথে ইন্টারেক্ট করে, বাট আমাদের যে ভিডিওটা ওইটা আমাদের প্রতি সেকেন্ডে 5টা করে ফ্রেম পাঠায় আমাদের ব্যাকএন্ডে আমাদের একটা সকেটের থ্রুতে। এই 5টা ফ্রেম চুজ করার কারণ হইতেছে আমাদের সিপিইউ এবং জিপিইউ যে রেস্ট্রিকশন আছে ওইটা, যদি আমাদের ফ্রেম সংখ্যা বৃদ্ধি করা যায় তাহলে আমাদের মোর অ্যাকুরেট আমরা মেট্রিক্স পাবো, তবে সেক্ষেত্রে আমাদের হায়ার জিপিইউ এন্ড সিপিইউ ক্যাপাবিলিটি প্রয়োজন হবে। এই ভিডিও ফ্রেমগুলো আমার সকেটের থ্রুতে যখন ব্যাকএন্ডে আসে, সেটা প্রথমে যায় মিডিয়া পাইপের কাছে, এন্ড মিডিয়া পাইপ সেই ভিডিও ফ্রেমগুলো অ্যানালাইসিস করে আমাদেরকে টোটাল 4টা মেট্রিক্স দেয়। একটা হচ্ছে নাম্বার অফ ফেসেস ইন দ্য ভিডিও, আই কন্টাক্ট উইথ দ্য ক্যামেরা, লিপ মুভমেন্ট উইথ সাউন্ড এন্ড ব্লিঙ্ক রেটস। এই 4টা মেট্রিক্স দেন আমরা আমাদের যে ক্যালকুলেশনগুলো করার থ্রুতে আমরা একটা ইনস্ট্যান্ট স্কোর জেনারেট করি, ইনস্ট্যান্ট স্কোরটা এবং একটা অ্যাগ্রিগেট স্কোর জেনারেট করি। এই যে ইনস্ট্যান্ট স্কোরটা মূলত মেজার করে যে ওই সেকেন্ডে বা ওই মোমেন্টে ক্লায়েন্টের যে ইন্টিগ্রিটিটা কতটুকু, তার চিটিং করার সম্ভাবনা কতটুকু। আর যে অ্যাগ্রিগেট স্কোরটা, এটা করার জন্য আমরা EMWA অ্যালগরিদমটা ইউজ করি, এক্সপোনেনশিয়ালি ওয়েটেড মুভিং অ্যাভারেজ ফর্মুলা। এটা ব্যবহার করার থ্রুতে আমরা একটা কন্টিনিউয়াস তার প্রতিটা সেকেন্ডের যে মেজারটা সেটা পুরোটা আমরা একসাথে মেজার করতে পারি, মানে আলটিমেটলি যে ফাইনাল স্কোরটা দাঁড়াবে ইন্টিগ্রিটি, সেটা শুধু ওই 1 সেকেন্ডের উপর ডিপেন্ড করবে না, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ডের 5টা করে ফ্রেম, অর্থাৎ 10 সেকেন্ডে 50টা ফ্রেম প্রতিটার উপর ডিপেন্ড করবে, এন্ড একটা এভারেজের উপর বেস হবে।
এই স্কোরটা আমরা প্রতিটা ভিডিও ফ্রেমের এগেনস্টে ফ্রন্ট এন্ডে পাঠাই এবং ফ্রন্ট এন্ডে ইন্টিগ্রিটি স্কোরটা ক্লায়েন্টকে শো করা হয়। এবং সর্বশেষ যখন ইন্টারভিউটা শেষ হয়ে যায় তখন এই যে কমপ্লিট স্কোরের যে সামারি এবং যে সামেশনগুলো এইটা আমরা ডাটাবেসে জমা রাখি আমরা পরবর্তীতে ফার্দার প্রসেসিং এর জন্য। এন্ড যখন আমরা এট দ্য এন্ডে আমাদের অ্যাগ্রিগেট স্কোরটা তৈরি করি, এই অ্যাগ্রিগেট ইউজ করার সময় আমরা এখান থেকে এই ইন্টিগ্রিটি স্কোরটা ইউজ করি। আমাদের পরবর্তী ফিচারটা হচ্ছে অটোমেটেড অ্যাপ্লিকেশন আপডেট। এই ফিচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের রিক্রুটমেন্টের প্রেক্ষাপটে দেখা যায় যে বেশিরভাগ অ্যাপ্লিকেন্টস যারা পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট তারা অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে কোনো আপডেট পায় না। যদি তারা রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে তারা এই উত্তর পায় না যে সে কেন রিজেক্টেড হইলো বা কোন গাফিলতিটা বা কোন ভুলগুলো তাকে ইমপ্রুভ করতে হবে। সেই জায়গায় আমরা যেটা করি এই ক্ষেত্রে কোম্পানিগুলোর একটা বক্তব্য হচ্ছে যে তাদের যদি সরাসরি রিজেক্ট করতে যায় সেক্ষেত্রে তাদের কিছু ক্ষেত্রে তাদের ইমেজ হার্ম হওয়ার চান্স থাকে অ্যান্ড একটা ক্লায়েন্টের পক্ষ থেকে একটা ঘৃণা তৈরি হওয়ার চান্স থাকে। আমরা এই জিনিসটা মিটিগেট করি এভাবে যে আমরা ক্লায়েন্টের হয়ে অর্থাৎ রিক্রুটারের হয়ে আমরাই তাকে তার ঘাটতিগুলো কমতিগুলো তাকে সরাসরি মেইলের মাধ্যমে জানিয়ে দিই। আমরা এখন স্ক্রিনে যেটা দেখতেছি এটা হইতেছে মূলত একটা রিজেকশন মেইল। রিজেকশন মেইলে আমরা কয়েকটা পার্ট খেয়াল করি। একটা হইতেছে আমাদের যে স্ট্রেংথ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আমাদের যে রোলটা ছিল ওই রোলের সাথে তার কোন কোন বিষয়গুলো খুব সুন্দরভাবে অ্যালাইন করতেছিল ওই জিনিসগুলো আমরা এখন উল্লেখ করতেছি। অ্যান্ড যেই পার্টগুলো মিলতেছিল না বা খাপ খাইতেছিল না বা ডিফারেন্ট তাকে চেঞ্জ করার দরকার সেই জিনিসগুলো আমরা এখানে উইকনেস মধ্যে ইন্টিগ্রেট করে দিচ্ছি। অলসো আমরা এখানে উল্লেখ করছি যে সে এই যে প্রসিডিউরটার কোন ফেজে বাদ গেছে অর্থাৎ সে কতগুলো ধাপ সে অতিক্রম করতে পারছে এই বিষয়ে সে ক্লিয়ার একটা আইডিয়া পাবে। নেক্সট যে বিষয়টা আমাদেরকে এখানে আছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মেইল। অ্যাকসেপ্টেন্স মেইলের ক্ষেত্রে নরমালি দুইটা পার্ট থাকে। ইনিশিয়াল যে অ্যাকসেপ্টেন্সটা থাকে সেটা হচ্ছে শর্ট লিস্টেড। শর্ট লিস্ট যখন হয় তখন তার কাছে একটা ইন্টারভিউর জন্য মেইল যায়। ওই ইন্টারভিউ মেইলটা তার ইন্টারভিউ লিঙ্কটা থাকে যেটা তাকে একটা ইন্টারভিউর জন্য সেপারেট রুম ক্রিয়েট করে। অ্যান্ড তার ওই যে এআই রিক্রুটমেন্টটা এআই ইন্টারভিউটা এটার সাথে বাংলাদেশের মানুষজন একেবারেই পরিচিত না। তো তাদের গাইডেন্সের জন্য আমরা একটা ইন্টারভিউ গাইড ক্রিয়েট করছি, ওখান থেকে তারা এটা দেখতে পারে। আর আমরা ইন্টারভিউ ডেডলাইনটা শেষে যুক্ত করে দিই। আমাদের এই যে পুরো প্রজেক্টটা এটাতে আমরা যে সকল টেকনোলজিগুলো ইউজ করছি সেগুলো আমরা ব্যাক এন্ডে মেইন সার্ভারের জন্য জাভা স্প্রিং বুট, স্প্রিং সিকিউরিটি এন্ড যে আলাদা আলাদা সার্ভিস আছে চারটা, ওই সার্ভিসগুলোর জন্য আমরা এক্সপ্রেস জেএস এক্সপ্রেস টাইপস্ক্রিপ্টের ভার্সনটা ইউজ করছি। এন্ড আমরা মিডিয়া পাইপ এবং ফেস ম্যাচ দিয়ে যে অ্যানালাইসিস করছি ওই অংশগুলোতে আমরা পাইথন ব্যবহার করছি। আর ডাটাবেসের জন্য আমরা মঙ্গোডিবি ইউজ করছি মেইন ডাটাবেস হিসেবে, ক্লাউডনারি স্টোরেজ হিসেবে, ক্লাউডনারিকে পিডিএফ স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি এবং কিউবড্রামকে ইউজ করছি ব্যাকএন্ড ডাটাবেস হিসেবে। টাইলওয়েন সিএসএস এবং ম্যাটেরিয়াল ইউআই থ্রুতে আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনটা তো সুন্দর করতে পারছি। এন্ড আমরা যে এআই মডেলগুলো ইউজ করছি থ্যাঙ্কস টু দ্যাম যে আমাদের যে টেক্সট প্রসেসিংগুলো বিশেষ করে এলএলএম জাতীয় প্রসেসিং সেগুলোতে আমরা জিপিটি 4 ও মিনি 2024-07-18 এই ভার্সনটা ইউজ করছি। আর ভেক্টর কনভার্সন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের এই পুরো প্রসেসে, সেটা হচ্ছে সেটার জন্য আমরা টেক্সট এমবেডিং 3 স্মল ইউজ করছি এন্ড ভয়েস এজেন্ট হিসেবে বাপি, সিমান্টিক সিমিলারিটির জন্য এপিআই নিনজা। আর এক্সটার্নাল কিছু এক্সট্রা লাইব্রেরি আমরা ইউজ করছি যেমন পিডিএফ পার্সার, মিডিয়া পাই, ফেস ম্যাচ, এছাড়া ছোট ছোট কিছু জিনিস আমরা বাইরে থার্ড পার্টি লাইব্রেরি হিসেবে ইউজ করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে আমরা যখন মিডিয়া পাইপ এবং ফেস ম্যাশের এই মিডিয়া পাইপ ফেস ম্যাশের যে লাইব্রেরিটা আমরা যখন ব্যবহার করতেছি তখন মূল সার্ভারটা আমাদের টাইপস্ক্রিপ্টে চলতেছে, কিন্তু আমরা একটা এক্সট্রা চাইল্ড প্রসেস স্পন করতেছি। ওই চাইল্ড প্রসেসে আমরা সেপারেটলি ওইটার আন্ডারে একটা মিডিয়া পাইপ ফেস ম্যাশের লাইব্রেরিটা রান করতেছি এন্ড ওইটা দুইটা লাইব্রেরি কনকারেন্টলি রান হইতেছে এবং দুইটা প্রসেসও কনকারেন্টলি চলতেছে। সর্বশেষ আমরা আমাদের প্রজেক্টের ইম্প্যাক্টে ফোকাস করতে চাই। আমাদের পুরো প্রজেক্টের যে মূল একটা বিষয়বস্তু বা উদ্দেশ্য ছিল তার বেশিরভাগই আমরা অ্যাচিভ করতে পারছি। আমাদের উদ্দেশ্য ছিল রিডাকশন ইন দ্য টাইম টু হায়ার, অর্থাৎ বর্তমান সময়ে এক একটা হায়ারিং প্রসেসে 30 থেকে 40 দিন সময় পর্যন্ত লেগে যায়। সেক্ষেত্রে আমাদের এই প্রসিডিউরটা ফলো করলে বা এটা যখন ম্যাচুরেশনের পরবর্তীতে এটা এক একজন রিয়েল ওয়ার্ল্ড কোম্পানিগুলো 2 থেকে 3 দিনের মাধ্যমে একটা পুরো প্রসেসটা সম্পূর্ণ করতে পারবে। সেকেন্ডলি আমার যে ইমপ্রুভমেন্ট ইন ক্যান্ডিডেট কোয়ালিটি, যখন আমি একটা জবের নোটিশ নর্মালি রিয়েল ওয়ার্ল্ডে দেই তখন সেক্ষেত্রে দেখা যায় যারা অ্যাপ্লাই করছে বা যারা এটার সাথে জানতে পারছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করে। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা সবসময় সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেটদের মধ্যে থেকে হয় না। কিন্তু আমি যখন গ্লোবাল সার্চের থ্রুতে আমি আমার অল অফ দ্য এমপ্লয়িজ বেস্ট ফিটেড পারসনস ফর মাই জব সেটা তাদের কিংবা খুঁজে বের করতে পারি।
অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আমাদের কস্ট সেভিং। আমাদের বর্তমানে যে 30 থেকে 40 দিন লম্বা যে প্রসিডিউরটা চলে আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। এখন এইভাবে যদি আমরা 2 থেকে 3 দিনের মধ্যে আমরা একটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ওভারঅল খরচটা খুবই কমে আসে। একমাত্র এপিআই কিছু অল্প কিছু খরচ ছাড়া আমাদের খুব একটা খরচ এখানে নাই। আর একটা বিষয় হচ্ছে আমাদের হায়ারিং ডাইভার্সিটিকে ইমপ্রুভ করা। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময়ে স্বজন প্রীতি এন্ড আদার্স বিভিন্ন কারণে, কোটা সহ আদার্স কিছু কারণে আমাদের যে হায়ারিংটা হয় এটা একটা কমিউনিটি থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমরা যদি ডাইভার্সিটি ক্রিয়েট করতে চাই, অর্থাৎ যে কেউ যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে, যুক্ত হতে পারবে, সেক্ষেত্রে আমরা এই অ্যাপটা থ্রুতে এটা অ্যাচিভ করতে পারি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সোনাল ফিডব্যাক, অর্থাৎ কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত দিচ্ছি যে তাদের হয়ে আমরা ক্যান্ডিডেটদেরকে ফিডব্যাক সহ ডিটেইল যে রিজেকশন মেইল এন্ড যে অ্যাকসেপ্টেন্স মেইল এই বিষয়গুলো হ্যান্ডেল করতে দিচ্ছি। তাদেরকে এক্সট্রা ভাবে বাকি ক্যান্ডিডেটদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই যাদেরকে তারা হায়ার করছে না। ইভালিয়া অ্যাপের উদ্দেশ্য ট্রেডিশনাল যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে সম্পূর্ণভাবে রিপ্লেস করা না, বরং তার একটা সাপ্লিমেন্ট হিসেবে, তার একটা সহযোগী হিসেবে তার প্রসেসটাকে আরো এফিশিয়েন্ট করা।